বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, যার মধ্যে অবশ্যই একজন স্প্যানিশ টপ সেন্ট্রাল মিডফিল্ডারের একটা কানেকশন আইএসএল ক্লাবের সাথে হয়েছে, সেটা নিয়ে কথা বলবো। মোহনবাগানের রেজিস্ট্রেশনের যে ব্যান রয়েছে তার স্ট্যাটাস এই মুহূর্তে কি রয়েছে, কারণ এটা নিয়ে আমি দেখছি রোজ কমেন্টে মোটামুটি কয়েকজনের জানার ইচ্ছা রয়েছে, সেটা নিয়ে কথা বলবো। আরও বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, একে একে শেয়ার করব। প্রত্যেকটা বিষয় কিন্তু খুবই আমার কাছে পার্সোনালি ইন্টারেস্টিং। নাম্বার ওয়ান, অবশ্যই দুজন প্লেয়ারকে নিয়ে কথা বলতে হবে যারা চেন্নাইন এফসিতে কন্ট্রাক্টেড প্লেয়ার, কিন্তু তাদেরকে চেন্নাইন এফসি ছেড়ে দেবে। নাম্বার ওয়ান গুরকিরাত সিং, নাম্বার টু হচ্ছে কিয়ান নাসিরি। এই দুজন প্লেয়ারকে রেসপেক্টিভলি মুম্বাই এবং মোহনবাগান থেকে গত সিজনে চেন্নাইন এফসি সই করিয়েছিল। একটা ভালো গেম টাইমের প্রমিস তাদের কাছে ছিল, বাট সেটা হয়নি। গুরকিরাত সিং সেইভাবে গেম টাইম পায়নি, কিয়ান তবুও কিছুটা পেয়েছে। দেখো, গুরকিরাত একটা প্রমিসিং প্লেয়ার ছিল মুম্বাই সিটি এফসিতে, বাট কোথাও মনে করেছিল চেন্নাইতে গিয়ে আমি তো বেটার গেম টাইম পাবো। কিয়ান অলরেডি নিজেকে মোহনবাগানে এস্টাবলিশ করেছিল, ডার্বিতে হ্যাট্রিক করেছিল এবং একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল, কিন্তু তারপরেও তার মনে হয়েছিল যে এখানে যে কম্পিটিশন রয়েছে সেখান থেকে বেরিয়ে আরও বেটার গেম টাইমসে ডিজার্ভ করে। তো দ্যাটস ওয়াই চেন্নাইন এফসিতে তারা জয়েন করে, কিন্তু তারপরে দেখা যায় যে চেন্নাইন এফসিতে এত বেশি করে উইঙ্গারের ওভারলোড হয়ে গেছে, তো সেই কারণে ওয়েন কোয়েল কিন্তু তাদেরকে খুব ইজিলি অ্যাকোমোডেট করতে পারেননি। অ্যান্ড সেই কারণে চেন্নাইন এফসি এই সিজনে তাদেরকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে এবং অবশ্যই তাদেরকে সেল করে দেওয়া হবে। যদি ভালো ট্রান্সফার ফি দিয়ে কোনো ক্লাব নিতে চাই তাহলে কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তো এখানে তোমরা গুরকিরাত আর কিয়ানের এই 2024-25 সিজনে চেন্নাইন এফসিতে যাওয়া বা তাদের গোটা সিজনকে কীভাবে রেট করছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। নাম্বার টু বলবো যে মুম্বাই সিটি এফসি কিন্তু ভিভিন মোহননকে বেশ কয়েকটা সিজন ধরে ট্র্যাক করেছে, বেশ কয়েকটা সিজন ধরে তারা ইন্টারেস্টেড ভিভিন মোহননের জন্য, এবং কেরালার কাছে এই সিজনে তারা অলরেডি একটা অফিসিয়াল অফারও রিচ করেছে, কিন্তু কেরালা একদমই সেটা শোনার জন্য রেডি না, কারণ কেরালা জানে যে পরপর কয়েকটা সিজনে তারা বেশ কিছু ইম্পর্টেন্ট প্লেয়ারকে রিলিজ করেছে। এই সিজনে যদি ভিভিনকে রিলিজ করে দেয়, অলরেডি আমরা জানি যে আদ্রিয়ান লুনা কিন্তু বেরোতে পারে, তো লুনা একটা ফ্যান ফেভারিট প্লেয়ার, যদি বেরিয়ে যায় একটা বিরাট বড় হিট হবে ফ্যানেদের। তো তারপরে আবার যদি ভিভিন, যে আস্তে আস্তে ফ্যান ফেভারিট হচ্ছে, যাকে নিয়ে অনেক ফ্যান্সরা কিন্তু এক্সাইটেড, তো সেই প্লেয়ারকে যদি ছেড়ে দেয় তাহলে আরও বড় কিন্তু খিস্তির বন্যা বয়ে যাবে। তো সেখান থেকে দাঁড়িয়ে ভিভিনের জন্য কিন্তু তারা ইন্টারেস্টেড না, বাট যদি আজাহারকে তারা চায় মুম্বাই সিটি এফসি, তাহলে আজাহারকে দিতে পারে। যদি আজাহারের জন্য আমার মনে হয় না যে মুম্বাই সিটি এফসি ইন্টারেস্টেড হবে, কিন্তু মুম্বাই সিটি এফসি তার পাশাপাশি যদি দেখে যে ভিভিন মোহনন আসছে না, তাহলে কিন্তু সেকেন্ড অপশন হিসাবে চেন্নাইন এফসির জিতেশ্বর সিংয়ের নামটাকেও ভেবে রেখেছি। জিতেশ্বরকে তারা নিয়ে আসতে পারে। জিতেশ্বর এই আপকামিং সিজনে ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে। জিতেশ্বরের না লাকটা খুব মানে কি বলবো, একটু ডিফিকাল্ট লাক। যেমন গত সিজনে ওর অ্যাকচুয়ালি বেরিয়ে আসার কথা, ইস্টবেঙ্গলের একটা ভালো অফার ছিল, ইস্টবেঙ্গলে একটা ভালো জায়গা অবধি রিচ করেছিল, কিন্তু পরে চেন্নাইন এফসি হঠাৎ করে ঠিক করলো যে ওর সাথে একটা এক সিজনের কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে যাবে, যেখানে ওরা জিতুকে নিয়ে এসে জিতেন্দ্রকে নিয়ে গেছিলো, তারপরেও জিতেশ্বরকে রেখে দেওয়া হয়েছিল। তো আমার এই ডিসিশনটা একদমই মনে হয়নি যে ঠিকঠাক ছিল বলে চেন্নাইন এফসির জন্য, অ্যান্ড সেটাই দেখা যাচ্ছে যে সিজন শেষে কিন্তু হয়েছে। গেম টাইমের একটা অভাব তো অবশ্যই ছিল, এবার আপকামিং সিজনে জিতেশ্বর কোথায় যায় সেটাই হবে দেখার বিষয়। নাম্বার থ্রি, অবশ্যই বলতে হবে পাঞ্জাব এফসির অন্ততপক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে এক্সাইটিং ডিফেন্ডার প্রমবীর সিং। প্রমবীর নামটাকে আমরা এতদিন ধরে একটু ভুলভাবেই লিখে এসেছি, পরমবীর বলে লিখে এসেছি। আজকে আমি খুব ডিপলি সার্চ করতে গিয়ে দেখলাম যে না, পরমবীর না, আমরা নামের ওই মাঝখানে এটাকে জুড়ে দিয়েছিলাম, ওটা হচ্ছে প্রমবীর। প্রমবীর সিং কিন্তু বেশ কিছু আইএসএল ক্লাবের অফারকে অ্যাট্রাক্ট করেছে, বেশ কিছু আইএসএল ক্লাব তাকে নিয়ে ইন্টারেস্টেড। দেখো, মোহনবাগানের একটা খুব হালকা পুলকা হলেও ইন্টারেস্ট ছিল তাকে নিয়ে, সেটা এই সিজনে না হলেও একটা দুটো সিজন পরে অন্য ব্যাপার, প্ল্যানিং মোহনবাগান চলছিল, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু ক্লাব তাকে নেওয়ার জন্য রেডি হয়ে গেছে, কিন্তু পাঞ্জাব এফসি তাকে ছাড়ার জন্য একদম রেডি না। একদমই পরিষ্কারভাবে বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে যে প্রমবীরের জন্য কোনো রকম অফারকে এখানে দেখা হবে না, তাকে নিয়ে খুব একটা কথা বলা কারোর সাথে হবে না। তাকে অন্ততপক্ষে 2025-26 সিজনে পাঞ্জাব এফসি নিজেদের ক্লাবে রাখতে চায়। তবে হ্যাঁ, যদি কোনো ধরনের ব্রেক দ্য ব্যাঙ্ক সিচুয়েশন হয়, যে অল আউট কেউ চলে গেল, যা চাইছো তাই দিয়ে দেবো, তাহলে সিচুয়েশন কিন্তু বদলাতে পারে। পাঞ্জাব এফসি সেখানে প্রমবীর সিংকে নিয়ে ভাবনা চিন্তা করতে পারে। নাম্বার ফোর বলতে হবে দুজন এক্স বেঙ্গালুরু এফসি প্লেয়ার। এক্স বলছি এই কারণে, কারণ দুজনেরই কিন্তু অফিসিয়ালি রিলিজ হয়ে গেছে, তাদের অফিসিয়ালি গুড বাই জানিয়ে দেওয়া হয়েছে। এক হচ্ছে হরহে পেরেরা ডায়াজ, নাম্বার টু হচ্ছে আলবার্তো নোগুয়েরা। এই দুজন প্লেয়ারকে কিন্তু হায়দ্রাবাদ এফসি, যারা রিলোকেট করছে দিল্লিতে, হয়তো নতুন নামেও তারা আসবে, কিন্তু আপাতত হায়দ্রাবাদ বলেই তাদেরকে আমরা এখনও অবধি চিনে রেখেছি। তো সেই হায়দ্রাবাদ এফসি কিন্তু নোগুয়েরা এবং পেরেরা ডায়াজ এই দুজনকেই কিন্তু
একটা সিঙ্গেল সিজনের কন্ট্রাক্ট অফার করেছে এবং তারা হায়দ্রাবাদে এই দুজন প্লেয়ারকে নিয়ে যেতে চায়। নাম্বার 5 বলতে হবে যে পুলগা ভিদালের কথা। পুলগা ভিদাল কিন্তু বেশ কিছু ক্লাবের অফার পেয়েছে, যার মধ্যে দুটো খুব স্ট্রং অফার রয়েছে, দুটো ক্লাবের অফার খুব স্ট্রং রয়েছে, যার মধ্যে খুব সারপ্রাইজিংলি কেরালা ব্লাস্টার্স অফার করেছে। আমি সিরিয়াসলি জানি না লুনাকে ছেড়ে দিয়ে পুলগা ভিদালের চিন্তাভাবনা, সাউথ আমেরিকান প্লেয়ার, উরুগুয়ান ছেড়ে দিয়ে আর্জেন্টাইন, ভালো কথা। তো আরও একটা ক্লাবের অফার রয়েছে, সেটা এখনও অবধি জানা যায়নি। হতে পারে যে হয়তো আলবার্তো নোগুয়েরার পরিবর্তে বেঙ্গালুরু ভাবছে তাদেরকে নিয়ে, আই ডোন্ট নো। বাট দুটো ভালো অফার কিন্তু তার কাছে রয়েছে, যদিও পুলগা ভিদাল পার্সোনালি ইন্ডিয়াতে থাকতে চায় না। ভাই দিস ইজ আ ভেরি মাচ লো ফর আস যে আইএসএল একটা প্লেয়ার থাকতে চাইছে না, কারণ এখানে আচ্ছা খাসা স্যালারি পাওয়া যায়, ভালো স্যালারি এখানে প্লেয়াররা পায়। বিদেশি প্লেয়াররা তো অবশ্যই খুব ভালো পায়, পুলগা ভিদালের যে স্কিল রয়েছে, কোয়ালিটি রয়েছে, ডেফিনেটলি সেও পাবে, কিন্তু সে ইন্ডিয়াতে থাকতে চাইছে না, বিদেশে চলে যেতে চাইছে। স্পেশালি ও এসেছিল ইন্দোনেশিয়া থেকে, থাইল্যান্ডের বেশ কিছু ক্লাবের ওর কাছে অফার রয়েছে, সেখানে হয়তো চলে যেতে পারে। বাট যদি কেরালা বা সম্ভবত বেঙ্গালুরু, আমি বেঙ্গালুরুকে বলছি না ডিরেক্টলি, কেরালা একটা শিওর শট, যদি দুটো ক্লাবের অফার যদি আরেকটু ইনক্রিজ করে তাহলে পরিস্থিতি বদলাতে পারে, লেটস সি। নাম্বার 6 বলতে হবে আমাদের অন্যতম একজন ফেভারিট কোচ দেশ বাকিংহামের কথা। একটা সময় রুমার ছিল যে ইন্ডিয়া ফিরে আসতে পারে, মুম্বাই সিটি এফসি আবারও ফিরিয়ে নিয়ে আসতে পারে পিটার ক্র্যাটকিকে ছেড়ে দিই, কিন্তু এখনও অবধি পিটার ক্র্যাটকি থেকে যেতে পারেন, ওটা সম্ভাবনা তৈরি হয়েছে। দেশ বাকিংহাম কিন্তু ইংল্যান্ডেই থাকছেন। দেশ বাকিংহাম ইংল্যান্ডে কার্ডিফ সিটির সম্ভবত ম্যানেজার হতে পারে। এবার কার্ডিফ সিটি কী হয়েছে, 2024-25 সেকেন্ড ডিভিশন থেকে থার্ড ডিভিশনে রেলিগেট হয়ে নিচে নেমে গেছে, আর প্রচুর কোচ চেঞ্জ হয়েছে, 4-5 জন কোচ চেঞ্জ হয়েছে। আর লেটেস্ট একদম এই এপ্রিল মাস থেকে অ্যারন রামসে, যাকে আমরা আর্সেনালের হয়ে খেলতে দেখে একটা সময় অভ্যস্ত ছিলাম, অ্যারন রামসে ওয়েলসের প্লেয়ার, সে কিন্তু আপাতত ইন্টারিম ম্যানেজার। তো সেই ক্লাব কার্ডিফ সিটি এফসি তারা কিন্তু দেশ বাকিংহামকে কোচ করতে পারে, এটা প্রায় ইংলিশ মিডিয়াগুলো এই মুহূর্তে কভার করতে শুরু করেছে। তো দেশ বাকিংহামে যতটুকু আশা ছিল আইএসএলে ফিরে আসার, সেটা এই মুহূর্তে বন্ধ, কারণ কার্ডিফ সিটির মতো একটা ক্লাবের দায়িত্ব পেলে তিনি ডেফিনেটলি আইএসএলের কথা ভাববেন না। গতবার কিন্তু অক্সফোর্ডের দায়িত্ব নিয়ে, গতবার মানে 2023-24 সিজনে অ্যাকচুয়ালি বলা ভালো, 23-24 সিজনের মাঝপথে তিনি মুম্বাই সিটি এফসির দায়িত্ব ছেড়ে দিয়ে অক্সফোর্ড ইউনাইটেডের দায়িত্ব নিয়ে তিনি কিন্তু এই থার্ড ডিভিশন থেকে তাদেরকে চ্যাম্পিয়নশিপ মানে সেকেন্ড ডিভিশনে তুলে নিয়ে গেছিলেন। তো দেখা যাক এইবার এই থার্ড ডিভিশন বা লিগ ওয়ানে কার্ডিফ সিটির জন্য কতটা ভালো পারফরমেন্স দেশ বাকিংহাম তুলে আনতে পারে যদি তিনি ফাইনালি দায়িত্ব পান। নেক্সট অবশ্যই বলতে হবে কালকে একটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়েছে অস্কার ব্রুজো, তার সাথে কিন্তু আরও একটা সিজন কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে 2025-26 অবধি অস্কার ব্রুজো ইস্টবেঙ্গলের কোচ। এটা আমাদের সবার জানা ছিল যে এটা হবে, কারণ অস্কার ব্রুজো আর থাংবই সিংটো তাদের মিলিজুলি কাজ এই মুহূর্তে চলছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কারোর কোনো সন্দেহ ছিল না যে অস্কার ব্রুজো থাকবেন না, তিনি থাকছেন। তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কালকে হয়ে গেছে, কালকে ভিডিওতে আমার বলা উচিত ছিল, আমি মিস করে গেছি। তো এটা নিয়ে কারোর খুব একটা সন্দেহ ছিল না, মানে এটা জাস্ট একটা ফর্মাল অ্যানাউন্সমেন্ট, যাই হোক সেটা ইস্টবেঙ্গলের তরফ থেকে করে দেওয়া হয়েছে। নেক্সট অবশ্যই বলতে হবে বিপিন সিংয়ের কথা। বিপিন সিংকে কিন্তু একটা গ্র্যান্ড রিলিজ দেওয়া হয়েছে, যেটা আমি কালকে ভিডিওতে বলেছিলাম যে বাকি 12 জন যে প্লেয়ার তাদেরকে জাস্ট একটা ছোট্ট করে পোস্টার বানিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু বিপিনের ক্ষেত্রে হবে না। হি ইজ দ্য ক্লাব লেজেন্ড, সব রকমের ট্রফি মুম্বাই যা জিতেছে বিপিন তাই জিতেছে, এবং বিপিন একটা মানে মোটামুটি একটা হিউজ ভালো কেরিয়ারকে মুম্বাইতে গিফট করেছে, এবং সেখান থেকে সে আপাতত ফ্রি প্লেয়ার। এবং আমরা জানি যে বিপিনের পরবর্তী গন্তব্য কোথায় হচ্ছে, মনে আছে কোথায় হচ্ছে? যাদের মনে আছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দাও যে বিপিন সিংয়ের পরবর্তী ক্লাব কি হতে যাচ্ছে। নেক্সট অবশ্যই বলতে হবে বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরু এফসি একটা নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। কেন বলছি? কারণ 2025-26 সিজনটা সুনীল ছেত্রীর জন্য লাস্ট সিজন হতে যাচ্ছে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তারা কিন্তু একটা ইমিডিয়েট রিপ্লেসমেন্ট নিয়ে আসতে চাইছে। দেখো এটা একটা মাথায় রাখার জিনিস যে যখন তুমি সুনীল ছেত্রীকে রিপ্লেস করছো না, তখন সেই প্লেয়ারের কোয়ালিটি কিন্তু সুনীল ছেত্রীর মতো হবে, এটা প্রথমেই বলে দেওয়াটা একদমই ঠিক না। মানে এখানে শুরুতেই এই যুক্তিকে যে কেউ কেটে দেবে, কিন্তু হ্যাঁ এমন একজন প্লেয়ার হবে যে অ্যাটলিস্ট সুনীল ছেত্রীকে রিপ্লেস করতে পারবে, যে সুনীল ছেত্রী না হলেও অন্ততপক্ষে 50% অফ সুনীল ছেত্রী। এটাও তো বেঙ্গালুরু এফসি অন্ততপক্ষে ডিজার্ভ করে, কারণ সুনীল ছেত্রীর যে ক্লাব কেরিয়ারের সব থেকে মেমোরেবল টাইমটা, সেটা তো অবশ্যই বেঙ্গালুরু এফসিতে। সেই 2013 থেকে জার্নিটা শুরু হয়েছে, মাঝখানে শুধু আইএসএলে লোনে মুম্বাই সিটি এফসিতে খেলেছিল, বাকি সময়টা পুরোটা বেঙ্গালুরু এফসিতে। তো সেখানে এমন একজন প্লেয়ার আসবে, সে সুনীল ছেত্রীকে খুব ভালোভাবে কিন্তু সাকসিড করতে পারবে। এবার সেই প্লেয়ার কে হবে? বেঙ্গালুরু এফসি কিন্তু অলরেডি মার্কেটে নেমেছে তাকে সার্চ করার জন্য। ন্যাশনাল টিমের বেশ কিছু উইঙ্গার এবং ফরওয়ার্ড তারা কিন্তু
লিস্টে রয়েছে। দেখা যাক ফাইনালি সুনীল ছেত্রীর রিপ্লেসমেন্ট হিসাবে বেঙ্গালুরু এফসি কাকে কান্তিরাবা স্টেডিয়ামে ল্যান্ড করায়। নেক্সট অবশ্যই কিছু ইন্টারেস্টিং লাস্ট বিষয়গুলো রয়েছে, যার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে যে আমি লাস্ট ফেজে ঢুকে গেছি। প্রথম বিষয়টা হচ্ছে আশিক কুরুনিয়ানের কাছে নাকি বেশ কিছু ক্লাবের এনকোয়ারি ঢুকেছে, মানে মোহন বাগানের কাছে এনকোয়ারি ঢুকেছে টু সাইন আশিক কুরুনিয়ান, যে আশিক কুরুনিয়ানকে যদি ছাড়তে চাও ট্রান্সফার ফি কী রয়েছে, এক্সিট ক্লজ আছে কিনা, বাগেরা। তো সেই দুটো অফারকে মোহন বাগান শোনা যাচ্ছে যে একদম প্রথমেই কেটে দিয়েছে, মানে এসেছে ঘ্যাচাং ফু, কোনোভাবে এখানে কথা বলা হবে না। কারণ দেখো, মোহনবাগান আপকামিং সিজনটাকে যেভাবে দেখতে চাইছে সেখানে তো একটা স্কোয়াডের ভালো স্ট্রেংথ দরকার। রবসন রবিনো আসছে, ভালো কথা, লেফট উইঙ্গার ভালো কথা, লিস্টন কোলাসও রয়েছে ভালো কথা, বাট ইউ নিড দ্য স্ট্রেংথ, ইউ নিড দ্য ব্যাকআপ প্লেয়ার্স, ইউ নিড দ্য অল্টারনেটিভ প্লেয়ার্স। এতগুলো ম্যাচ রয়েছে, এতগুলো টুর্নামেন্ট রয়েছে, তো কখনোই আশিক কুরুনিয়ানকে মোহনবাগান ছেড়ে দেওয়ার কথা ভাববে না রাইট নাও। বাট পরে সিচুয়েশন চেঞ্জ হবে কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি মোহনবাগান যেভাবে টিমটাকে বিল্ড করতে চাইছে সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আশিকের জন্য আসা দুটো অফারকে বা দুটো এনকোয়ারিকে বলা চলে মোহনবাগান নাকচ করে দিয়েছে, এবং সেটা নিয়ে মোহনবাগান একদমই ভাবনা চিন্তা আপাতত করছেন না। বাট হ্যাঁ, 1 মাস পর, 1.5 মাস পর, 2 মাস পর কী হবে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তখন আবার কেউ এসে বলবে খুব তো বলেছিল তখন যে মোহনবাগান নাকচ করে দিয়েছে, দেখো এখন কি হলো। 2 মাস পরের কথা বলতে পারবো না ভাই, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান একদমই ইন্টারেস্টেড না আশিক কুরুনিয়ানকে নিয়ে অন্য কোনো ক্লাবের সাথে কোনো রকমভাবে কথাবার্তা বলতে। নেক্সট অবশ্যই বলতে হবে রবসন রবিনোর কথা। কোন কোন মোহনবাগান ফ্যান্স রয়েছে কমেন্ট করে জানাও যে রবসন রবিনোর লেটেস্ট যে রিলটা রয়েছে ইনস্টাগ্রামে, সেখানে গিয়ে কমেন্ট করেছে যে ওয়েলকাম টু মোহনবাগান ফ্যান্স আর ওয়েটিং ফর ইউ, উই আর জাস্ট ইগার টু উইটনেস দ্য সাম্বা ম্যাজিক ইন গ্রিন অ্যান্ড মেরুন জার্সি। এটা কারা কারা কমেন্ট করেছো অবশ্যই বলো। আর অবশ্যই সেখানে দাঁড়িয়ে রবসন কিন্তু এই ধরনের কমেন্ট আমি দেখলাম যারা করেছে সেখানে প্রায় 80 to 90% কমেন্টের ওপর কিন্তু রিয়াকশান দিয়েছে। সোজা কথা, ইনস্টাগ্রামে একটাই রিয়াকশান দেওয়া যায়, ফেসবুকের মতো মাল্টিপিল না। এবং তিনি পরিষ্কারভাবে সেই কমেন্টসগুলোকে লাইক করেছেন বা লাভ রিয়াক্ট দিয়েছেন, যেটা ইনস্টাগ্রামে একটা সিঙ্গেল সোলো রিয়াকশান। তো এখান থেকে এই জিনিসটা তো পরিষ্কার যে আপকামিং সিজনে রবসন রবিনো আসছে। অনেকদিন আগে থেকে এটা নিয়ে আমাদের কারোর মধ্যেই কোনো সন্দেহ ছিল না। হ্যাঁ, কিছু কিছু জায়গাতে সন্দেহ এখনও অবধি রয়েছে, তারা এখনও অবধি ভাবছে যে এখনও রবসন রবিনো ঘোলা জলে মাছটা ধরছে, সেখানে দাঁড়িয়ে প্যাঁকাল ধরবে না ল্যাঠা ধরবে না চ্যাং ধরবে, এখনও ভাবছে রবসন রবিনো। এরকম কিচ্ছু না, অনেক দিন আগে রবসন রবিনো মোহনবাগানের পথে চূড়ান্ত হয়ে গেছে। হ্যাঁ, হয়তো ফর্মাল যা কিছু সিগনেচার রয়েছে, যা কিছু ইন্টারন্যাশনাল ক্লিয়ারেন্স রয়েছে, তার ক্লাবের এনওসি রয়েছে, এসব তো অফিসিয়াল পেপার ব্যাপার, সেসবের মধ্যে আমরা ঢুকবো না, আমাদের ঢোকার কোনো ইচ্ছাও নেই। কিন্তু রবসন যে মোহনবাগানে আসছে, রবসন যে মোহনবাগান জার্সি পরে আপকামিং সিজন থেকে খেলবে, এটা অনেক দিন আগে পরিষ্কার হয়ে গেছে। এবং তার হিন্টগুলো যারা হয়তো কয়েকদিন আগেও বিশ্বাস করতে পারেনি, যে সকল মোহনবাগান ফ্যান্স, তারাও এখন হাড়ে হাড়ে বিশ্বাস করছে। আর যারা বিশ্বাস শুরু থেকে করেছিল, হ্যাটস অফ টু দেম, তোমাদের বিশ্বাসের দম রয়েছে। নেক্সট অবশ্যই বলতে হবে মোহনবাগানের এই রেজিস্ট্রেশন ব্যান নিয়ে অনেকে এটাকে না একটু কনফিউজ করে দিচ্ছে। আমার কাছে কমেন্টও অনেকে করেছে বা অনেক জায়গাতে কমেন্ট করছে যে মোহনবাগানের ট্রান্সফার ব্যানটা কবে উঠবে, মোহনবাগানের ট্রান্সফার ব্যানটা তোলার কী প্রসেস এই মুহূর্তে হলো। প্রথমে এই জিনিসটা মনে রাখা দরকার, আমি অনেককে কমেন্ট করে বলেওছি যে মোহনবাগানের এটা কিন্তু ট্রান্সফার ব্যান নয়, মোহনবাগানের এটা একটা রেজিস্ট্রেশন ব্যান। ট্রান্সফার ব্যান অ্যান্ড রেজিস্ট্রেশন ব্যান, দেয়ার হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। তাদের মধ্যে কোনো দূরত্বের সম্পর্ক নেই, তারা দুঃসম্পর্কেও কোনোদিনও সম্পর্কে আসেনি। ট্রান্সফার ব্যান আর রেজিস্ট্রেশন ব্যান একদম সেম জিনিস না, দুটো মুদ্রার এপিট আর ওপিট, যারা কোনোদিনও কাছাকাছি আসেনি। তো ট্রান্সফার ব্যান তো মোহনবাগানের লাগেনি, লেগেছে রেজিস্ট্রেশন ব্যান। রেজিস্ট্রেশন ব্যানে কী হয় না, যখন তোমার রেজিস্ট্রেশন উইন্ডোটা খুলবে, যতদিন খোলা থাকবে, যদি সেই ব্যান লেগে থাকে, তুমি যেসব প্লেয়ারকে নিয়েছো, যেসব প্লেয়ারে তোমার কন্ট্রাক্ট রয়েছে, যেসব প্লেয়ার নতুন আসছে, পুরনো রয়েছে, এক্সটেনশন হচ্ছে, তুমি এদেরকে তোমার লিগে রেজিস্ট্রেশন করতে পারবে না। তো সেই রেজিস্ট্রেশন ব্যান কিন্তু উঠে যাবে, অনেক দিন আগেই তার পেপার ফিফাতে জমা পড়ে গেছে। এবার যেহেতু এটা মাল্টি পার্টি বা মাল্টি ক্লাব একটা ইনভলভমেন্ট ব্যাপার, কারণ এই যে একটা ট্রেনিং কম্পেনসেশন এটা পাবে একদম প্লেয়ারটার পুরনো ক্লাব, মানে পুরনো থেকে পুরনো ক্লাব, একদম সেই ছোটোবেলার ক্লাব বললে খুব একটা ভুল হবে না। তো তার আগে যত ক্লাব রয়েছে সব ক্লাবে কিন্তু পেপার ভেরিফাই হয়ে তার একদম লাস্ট ক্লাবে গিয়ে, মানে যে ক্লাব ট্রেনিং কম্পেনসেশন পাবে তার কাছে গিয়ে রিচ করবে, এবং তারা সেই রিচ পেপার যখন ফিফাতে জমা দেবে যে সব কিছু ক্লিয়ার,
তখন কিন্তু এই ব্যাপারটা ফিফার তরফ থেকে ক্লিয়ার হবে। তো রাতারাতি হবে না, প্রত্যেকটা ক্লাবেরই কিছু অফিসিয়াল প্রসিডিওর থাকে। তো এটা নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট খুব একটা কিছু ভাবছে বলে আমারও তো মনে হয় না, বা মানে সিরিয়াস ওয়েতে ভাবছে বলে আমার মনে হয় না। কারণ এই ব্যাপারটার সাথে ট্রান্সফার উইন্ডো, কোনো প্লেয়ারের ব্যাপারে নেগোসিয়েশন, কাউকে অফার করা, কারোর স্যালারি নেগোসিয়েট করা, কারোর ট্রান্সফার ফি থাকলে সেসব নেগোসিয়েট করা, কোনো রকম সম্পর্ক নেই। এটা পুরোপুরি একটা ডিফারেন্ট পার্ট। এটা যে মুহূর্তে উঠে যাবে ঠিক তারপর থেকে রেজিস্ট্রেশন মোহনবাগান করতে পারবে। আর রেজিস্ট্রেশন উইন্ডো খুলতে দেরি রয়েছে, 12ই জুন থেকে আমাদের ইন্ডিয়ান ফুটবলের রেজিস্ট্রেশন উইন্ডো খোলে, যেটা কিন্তু চলে একদম টুর্নামেন্ট, মানে একদম যে মেন টুর্নামেন্ট রয়েছে অর্থাৎ আইএসএল, তার আগে অবধি। এর মাঝখানে ডুরান্ড কাপ রয়েছে, ডুরান্ড কাপ তো আবার এআইএফএফ এর টুর্নামেন্টই না, তো সেখানে রেজিস্ট্রেশন করতে মোহনবাগানের অসুবিধা হবে না। তো একদম যখন ফেডারেশন কাপ বা সুপার কাপ শুরু হবে, যেটা সম্ভবত অগাস্টে, তখন তার মধ্যে মোহনবাগানকে এই রেজিস্ট্রেশন ব্যানটা লিফট করিয়ে নিতে হবে। তার জন্য অনেক সময় পড়ে রয়েছে, তার আগে ইজিলি হয়ে যাবে। একদম রিল্যাক্স থাকো, চাপ মুক্তভাবে থাকো। অনেক জায়গা থেকে প্যানিক করে দেওয়া হচ্ছে, প্যানিক হওয়ার মতো কোনো সিচুয়েশন আগেও ছিল না, এখনও অবধি নেই, ভবিষ্যতে হবে না। এবার লাস্ট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, যেটা আমার কাছে একদম একটা আজকে এই সন্ধ্যেবেলাতে ইনফরমেশন এসে রিচ করেছে, সেটা হচ্ছে একজন স্প্যানিশ টপ সেন্ট্রাল মিডফিল্ডার অ্যালেক্স ফার্নান্ডেজ, যার এই মুহূর্তে 32 বছর বয়স। আগে একটু প্লেয়ারটা সম্বন্ধে বলি। প্লেয়ারটা লাস্ট 8 বছর কাডিজে ছিল এবং এই লাস্ট সিজনে কাডিজের ক্যাপ্টেন হিসেবে খেলেছে, এবং অবশ্যই সে কাডিজ থেকে বেরিয়ে যাচ্ছে, এটা স্প্যানিশ বহু মিডিয়া কিন্তু অলরেডি লিখে দিয়েছে। এবং কাডিজের যে তোমার চেয়ারম্যান রয়েছে, তিনিও জানিয়েছেন যে আমরা অ্যালেক্স ফার্নান্ডেজকে ছাড়ছি এবং একটা নিউয়ার জেনারেশনে একটা স্কোয়াড আমরা বানাচ্ছি। এবং এই প্লেয়ারটার কেরিয়ার শুরু হয়েছিল রিয়াল মাদ্রিদের ক্যাসিয়া থেকে। এবং সবথেকে সারপ্রাইজিং ব্যাপার, বা সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, সারপ্রাইজিং ব্যাপার তো নয়, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই অ্যালেক্স ফার্নান্ডেজের দাদা হচ্ছে নাচো, অর্থাৎ রিয়াল মাদ্রিদ লেজেন্ডই বলা চলে ট্রফির নিরিখে। খেলার নিরিখে আমি একজন মাদ্রিদ ফ্যান হয়েও বলতে পারবো না, সেমি লেজেন্ড বলা যেতে পারে খেলার নিরিখে। হ্যাঁ, টাইম স্প্যানটা অনেক বড়, প্রচুর ট্রফি জিতেছে, ক্যাপ্টেন হিসাবেও লাস্ট সিজনে চ্যাম্পিয়ন্স লিগ জিতে গেছে, সব রকম ট্রফি জিতেছে ক্লাব কেরিয়ারে ন্যাশনাল টিমের হয়ে। কিন্তু হ্যাঁ, অবশ্যই তাকে ফুটবলের লেজেন্ড বলা যাবে না, সেমি লেজেন্ড, খুব ভালো প্লেয়ার, কোয়ালিটিওয়ালা একজন মোটামুটি ডিফেন্ডার ছিল বলা চলে। তো সেই নাচো ফার্নান্ডেজের ভাই হচ্ছে এই অ্যালেক্স ফার্নান্ডেজ, যে অ্যালেক্স ফার্নান্ডেজের কাছে ইন্ডিয়ান সুপার লিগ থেকে একটি ক্লাবের অফার রয়েছে। এবার আমি যদি এখানে বলি যে কোন ক্লাব, আমি কিন্তু সেই ক্লাবের নাম ভাই জানি না, কারণ আমার কাছে যে ইনফরমেশন এসে রিচ করেছে আমি সেইটুকু শেয়ার করলাম। এবার সেই ক্লাব কে কে হতে পারে, সেন্ট্রাল মিডফিল্ডের ডিমান্ড সবার রয়েছে, মোহনবাগানের একটা ডিমান্ড রয়েছে, যদি তারা সই করায় ভালো কথা। মুম্বাই সিটি এফসির একটা বিরাট ডিমান্ড রয়েছে, যদি তারা সই করায় তো খুবই ভালো সিগনেচার হবে। পাশাপাশি আরও কিছু ক্লাবের ডিমান্ড রয়েছে, কিন্তু এটা মাথায় রাখা দরকার যে এই প্লেয়ার যে স্ট্যাচারের প্লেয়ার, এফসি গোয়া সেখানেও কিন্তু একটা স্প্যানিশ কানেকশন রয়েছে, সেখানেও হতে পারে। এই প্লেয়ার যে স্ট্যাচারের প্লেয়ার, সে কিন্তু একটা ভালো ক্লাবকে চয়েস করার চেষ্টা করেছে। ডেফিনেটলি হায়দ্রাবাদ, মোহামেডান স্পোর্টিং বা পাঞ্জাব এফসি সেখানে কিন্তু অ্যাট্রাক্টেড হবে না, সে চাইবে অন্তত পক্ষে টপ যে ক্লাবগুলো রয়েছে সেখানে অ্যাট্রাক্টেড হতে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে স্যালারি, কারণ তার যা কেরিয়ার স্প্যান রয়েছে, সেই যে লেভেলের প্লেয়ার, স্যালারিটা কিন্তু একটা হিউজ ডিমান্ডের হবে। তো সেই স্যালারির ডিমান্ডকে মেটানোর মতো ক্লাবের সংখ্যাও কিন্তু আমাদের এখানে কম রয়েছে। এবং অবশ্যই বেঙ্গালুরু এফসিও রয়েছে, তাদেরও সেন্ট্রাল মিডফিল্ডার দরকার রয়েছে। সো মাল্টিপল ক্লাবস রয়েছে, তারা হয়তো এই প্লেয়ারের সাথে কন্ট্যাক্ট করেছে, এই প্লেয়ারকে তারা চাইছে। এবার দেখা যাক কোন ক্লাব হয় ফাইনালি, কোন ক্লাবের সাথে অফিসিয়ালি এই অ্যালেক্স ফার্নান্ডেজের নাম জড়ো হয়, মানে জুড়ে যায়। এবং অবশ্যই যদি আইএসএলে আসে, আমি অন্তত পক্ষে পার্সোনালি বলবো যে 2025-26 সিজনের ওয়ান অফ দ্য এক্সাইটিং সিগনেচার হিসেবে আমরা এই অ্যালেক্স ফার্নান্ডেজকে দেখতে পারি, যদি ফাইনালি সে আসে। কিন্তু এটা একদমই ইনিশিয়াল একটা স্টেজ, একদমই যে আমাকে অন্তত পক্ষে ইনফরমেশনটা শেয়ার করেছে সে ক্লাবের নাম বলেনি। এবং প্রত্যেকেরই একটা করে বাধ্যবাধকতা থাকে, তারও রয়েছে, আমি সেটাকে রেসপেক্ট করি। আমার মনে হয় যে সেটা আমাদের সবারই রেসপেক্ট করা দরকার রয়েছে। অফিসিয়ালি কিছু হলে বা কোনোদিনও রিভিল্ড হলে ডেফিনেটলি আমরা জানতে পারবো। আর প্লেয়ার এলে আমি তো আমার মনে হয় যে ক্লাবে আসুক, ফ্যানরা কিন্তু ফেটে পড়বে। জাস্ট আমার আর এক্সট্রা কিছু বলার থাকবে না। তার কেরিয়ার, তার পারফরমেন্স অন্ততপক্ষে তার হয়ে সেই কথাই বলছে। লা লিগাতে একটা ভাস্ট এক্সপিরিয়েন্স রয়েছে, লা লিগা 2-এতে একটা ভাস্ট এক্সপিরিয়েন্স রয়েছে, রিয়াল মাদ্রিদ, এসপানিওল, কাডিজ সব জায়গাতে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তো দেখা যাক ফাইনালি কী হয়, এই প্লেয়ার ফাইনালি আসে কি না। বাকি তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে রিগার্ডিং অল দিস থিংস অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।